হাইকোর্ট থেকে রায় এসেছে 30% বহাল রাখার সে বিষয়টি নিয়ে, এবং এই বিষয়টি নিয়ে যিনি কাজ করেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাকেই আমরা পেয়েছি। তার সাথে আজকে আমরা কথা বলবো। আমরা পেয়েছি আমাদের এই পর্যায়ের সম্মানিত অতিথি, তিনি আমাদের সাথে যুক্ত আছেন ওহিদুল ইসলাম তুষার। তিনি সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। শুরুতে জানতে চাই, তুষার আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে, রাইট? জি জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি শুরুতেই একটু জানতে চাই যে মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির ক্ষেত্রে যে 30% কোটা যেটি বাতিল করা হয়েছিল, সেটি হাইকোর্ট থেকে রায় এসেছে। তো সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই, কখন আপনি রিটটি করেছিলেন এবং কেন করেছিলেন? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আপনার মাধ্যমে যে সকল দর্শক এখানে যুক্ত হয়েছেন এবং আমাদের কথা শুনছেন। আপনি নিশ্চয়ই জানেন যে 2000 এর অবশ্যই একটু আগে ইতিহাস বলে রাখা ভালো, যে 2018 সালে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে কিছু জামাত শিবিরের ইন্ধনে এবং তাদের প্যাট্রোনাইজেশনে এদেশের কোমলমতি সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে কোটা ব্যবস্থাকে একটা প্রশ্নবিদ্ধ করে এবং মুক্তিযোদ্ধা পরিবারের কে বিভিন্নভাবে তাদেরকে ভুল বুঝিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে উস্কে তুলে, এবং 2018 সালে 4 অক্টোবর আপনার কোটা ব্যবস্থা বাতিল করে। সেইখানে অবশ্যই একটু বলে রাখতে হবে, এইখানে কোটা ব্যবস্থা কি বাতিল করেছে, কিভাবে বাতিল করেছে, এটা সম্পর্কে আমরা তেমন কেউই কিছু জানি না। কারণ ওই সময় পেপার পত্রিকা বা বিভিন্নভাবে মিডিয়াতে যদিও ফোকাস করা হয়েছিল প্রথম দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিল করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে তারা কিন্তু পরিপত্রের ভিতরে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীরও 3টা আপনার গ্রেড বাতিল করেছে তারা। এটা একটা অত্যন্ত নিখুঁত এবং সুকৌশলী হিসাবে। সেজন্যই আমি রিটের আগে আমার এই জায়গাটা একটু আসার দরকার, যে পরিপত্রে কি ছিল। আসলে 2018 সালে 4 অক্টোবর যে পরিপত্রটা ছিল, সেটা হচ্ছে যে তারা বলেছিল যে নবম গ্রেড পূর্বতন প্রথম শ্রেণী এবং 10ম থেকে 13তম গ্রেড পূর্বতন দ্বিতীয় শ্রেণী পদে সরাসরি কোটা ব্যবস্থা বাতিল করা হইলো। এখন এখানে প্রশ্ন হচ্ছে, তারা কিন্তু ফোকাস করেছিল যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা ব্যবস্থা বাতিল করেছে, এবং পিএইচসি সহ, এবং যেটা রিউমার ছিল যে শুধু পিএইচসি নিয়োগগুলিতে কোটা ব্যবস্থা বাতিল হয়েছে। এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু আমরা যারা এখানে ডিপলি কাজ করি, উইথ ডকুমেন্টের সাথে কাজ করি, তারা একটু ভিন্নভাবে জানি। আপনি হয়তোবা জেনে থাকবেন যে প্রথম শ্রেণী হচ্ছে শুধু নবম গ্রেড, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে শুধু 10ম গ্রেড, এবং 11 থেকে 16তম গ্রেড হচ্ছে আপনার তৃতীয় শ্রেণী, এবং 17 থেকে 20তম গ্রেড হচ্ছে আপনার চতুর্থ শ্রেণী। এখন দেখেন, আমি কিন্তু বলেছি যে তারা নবম গ্রেড পূর্বতন প্রথম শ্রেণী এবং 10ম থেকে 13তম গ্রেড পূর্বতন দ্বিতীয় শ্রেণী ধরে কোটা বাতিল করেছে। কিন্তু তাহলে দেখেন 11, 12, 13তম গ্রেড কিন্তু তৃতীয় শ্রেণীর 3টা অংশ, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, তারা প্রথম দ্বিতীয় শ্রেণী বলেছে কোটা বাতিল করেছে, তাহলে তৃতীয় শ্রেণীর 3টা পদে কেন হলো? এটা একটা মানে অত্যন্ত, আমার দীর্ঘদিনের কাজ করার যে প্রেক্ষাপট বা অভিজ্ঞতা, সেটা বলছে অত্যন্ত নিখুঁত এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে। আমি একটু বলে রাখি, এটা অবশ্যই বলা দরকার এবং এই দেশের মানুষেরও জানার দরকার। প্রথমত হচ্ছে, এই যে 11, 12, 13তম যে গ্রেডটা আছে, এই গ্রেডটা হচ্ছে সরকারের সবচেয়ে বেশি জনবল নিয়োগ হয়। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বিসিএস ক্যাডারে সেই পদ সংখ্যা কিন্তু খুবই কম। প্রত্যেকটা বিসিএস এ আপনার 1000, 1200, 1500, সর্বোচ্চ 2 থেকে 2400 পদ হতে পারে। এর মধ্যে জেনারেল ক্যাডার হচ্ছে আপনার 400টা বা 500 বা 600-র ভিতরে বেশি হয় না, আর বাকিগুলো হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, ঠিক আছে? অর্থাৎ এই যে 11 থেকে 13তম গ্রেড পর্যন্ত সরকারের সবচেয়ে বেশি জনবল নিয়োগ হয়, এবং এখানে যদি কোটা থাকে তাহলেও এই যে মুক্তিযোদ্ধা সন্তানরা বা প্রজন্মরা এই সরকারের এখানে কি হবে, সংখ্যাধিক্য হয়ে যাবে। কারণ আপনি দেখেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সেটা হচ্ছে 13তম গ্রেড। আপনার কাম কম্পিউটার অপারেটর, এখানে সবচেয়ে বেশি পদ, এটা হচ্ছে আপনার 13তম গ্রেড। বিভিন্ন উচ্চ সহকারী, এগুলি হচ্ছে 13তম গ্রেড। এই পদগুলিতে সবচেয়ে বেশি জনবল নিয়োগ হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই পদগুলিতে যারা নিয়োগ প্রাপ্ত হয়, তারা এই আপনার বিভিন্ন দপ্তর প্রধান যিনি আছেন,
তাদের পিএ হিসাবে কাজ করে। যেমন একজন কাম কম্পিউটার অপারেটর, এই পদটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি। কাম কম্পিউটার অপারেটর পদটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি, এই পদটা সবচেয়ে বেশি। তাহলে তারা কি করে, তারা কিন্তু আপনার এই যে প্রত্যেকটা যারা আপনার হয়, যারা সচিব আছে বা উপসচিব আছে বা একজন পরিচালক আছে, তাদের পিএ হিসাবে কিন্তু তারা, এবং এই পদগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই জন্য এই এই যে মুক্তিযুদ্ধের রক্ত না যেতে পারে, সেজন্য তারা কি করেছে, এই 11 থেকে 13তম গ্রেডের পদগুলি বাতিল করে দিয়েছে। তৃতীয় কারণ হচ্ছে যে এই যে পদগুলি আছে 11, 12, 13তম গ্রেডের, এই পদগুলির যারা কর্মচারী আছে, তারা যারা সচিবালয়ে নিয়োগ পায়, তারা নন ক্যাডার হিসাবে আপনার প্রশাসনিক কর্মকর্তা থেকে আপনার সহকারী সচিব থেকে সিনিয়র সহকারী সচিব থেকে আপনার উপসচিব পর্যন্ত পদমর্যাদা পেতে পারে, প্রমোশন পেতে পারে, পদোন্নতি পেতে পারে। সেজন্য অদূর ভবিষ্যতেও যাতে এই যে মুক্তিযোদ্ধার সন্তানরা বা প্রজন্মরা এই জায়গাটাতে কমপক্ষে উপসচিব পদমর্যাদায় যেতে না পারে, সেই জন্য তারা কি করেছে, এই পদগুলি বাতিল করেছে। আরেকটা সবচেয়ে গুরুতর যে কারণটা আমার যেটা মনে হয়েছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, আপনি জানেন যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে যে সকল প্রকট বৈষম্য ছিল, সেটা হচ্ছে আপনার প্রশাসনিক বৈষম্য, যেটাকে আমরা চাকরির ক্ষেত্রে বৈষম্য বলে থাকি। এবং এই যে বৈষম্যটা আছে, এই বৈষম্য দূরীকরণে কিন্তু আমার বাবা এবং এদেশের এই যে 1.5-2 লাখ যে বীর মুক্তিযোদ্ধা আছে, তারা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে গিয়েছিল। এই প্রশাসনিক বৈষম্য অন্যতম ছিল, এই অন্যতম বৈষম্য ছিল। অর্থাৎ ওই সময়টা আমাদের জন্য যে কোটা ব্যবস্থা ছিল, তখন তো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটা কোটা ব্যবস্থা ছিল, আপনি নিশ্চয়ই জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সব ভাইরাল হচ্ছে এবং আমিও দিয়ে যাচ্ছি, ঠিক আছে। ওই সময় আমাদের জন্য এই যে এমএলএসএস, চৌকিদার, বার্তাবাহক, পিয়ন, এই পদগুলি ছিল। আপনি খুব বেশি পাবেন না যে ওই সময় পূর্ব পাকিস্তান যদি আপনার 1100 উপসচিব থাকে, আপনার পশ্চিম পাকিস্তানে যদি 1100 উপসচিব থাকে, তাহলে আপনার পূর্ব পাকিস্তানের জন্য ছিল 5 জন, 7 জন, 10 জন, সর্বোচ্চ 19 জন, ঠিক আছে। অর্থাৎ এইটা কিন্তু ওই পদগুলিতে ছিল না, ছিল হচ্ছে একদম নিচু লেভেলের। এই যে নিচু লেভেলের পদ থেকে যে আমাদের পূর্ব পাকিস্তানের যারা আছে নাগরিক আছে, তাদের জন্যই সেই প্রশাসনতন্ত্রের আপ টু বটম পর্যন্ত আমাদের পূর্ব পাকিস্তান নাগরিকরাই কি করবে, নেতৃত্ব দিবে, চাকরি করবে। এটা কিন্তু একটা, এই অর্জনটা কিন্তু আমাদের বাবাদের। কিন্তু ওই যে আমলাতন্ত্রের যে রেড টেপিজম বা ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের যে সেই ব্রিটিশ আমল থেকে যে আপনার একটা ছিল, মানে আমলাতন্ত্রের চেয়ার কখনো পরিবর্তন হয় নাই। সেই জন্য এই মুক্তিযুদ্ধে যাওয়ার অপরাধে, এটা তো আমার এখন মনে হচ্ছে অপরাধ। আপনি দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কিভাবে অশালীন কথাবার্তা বলা হচ্ছে। এটা একটা আনবিয়ারেবল অবস্থায় আপনার সিচুয়েশন চলে আসছে। ঠিক ওই বিষয়টাকে যে এই মুক্তিযোদ্ধার সন্তানরা যাতে কোনোভাবেই ভালো জায়গায় নিয়ে যেতে পারে, এবং মহান মুক্তিযুদ্ধে যে বীর মুক্তিযোদ্ধারা আপনার যেটার জন্য যুদ্ধ করেছে, এবং তাদের সন্তানরাই যাতে এই 4র্থ শ্রেণীর চাকরি পায়। কোনটা? এমএলএসএস, এই যে বার্তাবাহক, এই যে ক্লার্ক। না হলে আমাদের জন্য কত থেকে কোটা রেখেছে আপনি দেখেন, 14 থেকে 20তম গ্রেড। এটা আরো ভয়ানক, ঠিক আছে। এখানে অনেক কিছু বিষয় আছে। আপনার এই 9ম থেকে 13তম কিন্তু একটা পরিবর্তনের মাধ্যমে 2018 সালে 4 অক্টোবর বাতিল করেছে। এবং 2020 সালে আপনারা কিন্তু দেখেন যে আমি কিন্তু 9ম থেকে 13তম বাতিল হইলো, এবং মাঝখান থেকে কোটা ব্যবস্থা বাতিল হয়েছে। আপনি দেখেন, আমরা ছোট সময় দেখতাম গ্রামগঞ্জে যখন ইটের সোলিং টাইপের রাস্তা আসতো, তখন করতো কি, ওই যে সামনের অংশ বাদ দিয়ে পিছনের অংশ বাদ দিয়া মাঝখানের অংশ করতো। কেন? যে মাঝখানে একটু এলোমেলো করি, তাহলে পরবর্তীতে কাজ আসলে ওই সামনের অংশ হবে, পিছনের অংশ হবে। এটা একটা টেকনিক ছিল। তখন তারা করলো কি দেখেন, যে মাঝখানের অংশটা বাতিল করলো, এবং 2020 সালে কাউকে না জানিয়ে, কোনো নোটিফিকেশন জারি না করে, তারা ওই 9মের জায়গা, আগে যেটা আমি বলেছিলাম যে 9ম থেকে 13তম গ্রেডে বাতিল করেছে, 9মের জায়গা তারা তদূর্ধ্ব শব্দ ব্যবহার করে 2020 সালে 26শে জানুয়ারি মেবি আরেকটা পরিপত্র জারি করলো। কোনটা? তার মানে হচ্ছে গ্রেড 1 থেকে এই যে 8ম পর্যন্ত যেটা কোটা বাতিল বাকি ছিল, তারা আরেকটা পরিপত্রের মাধ্যমে কি করলো, বাতিল করে দিল।
হঠাৎ আলটিমেটলি আপনার এই যে গ্রেড 1 থেকে 13 পর্যন্ত কিন্তু কোটা ব্যবস্থা কি হয়ে গেল, বাতিল হয়ে গেল। আমাদের জন্য রইল কত, 14 থেকে 20তম গ্রেডের চাকরি। এখন দেখেন আমি এই জায়গাটা থেকে একটু প্রশ্ন করতে চাই তুষার, আমি আমেরিকাতে বিভিন্ন একদম সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখনই আপনি একটা যে কোনো একটা ফর্ম ফিল আপ, সেটি স্কুলে হোক, সেটি একটা হাসপাতালে হোক, সেটি আপনার চাকরির ক্ষেত্রে হোক, আজীবন জিজ্ঞেস করে আপনার পরিবারে কেউ ভেটারান আছে কিনা। তার মানে হচ্ছে আমেরিকার জন্য যারা যুদ্ধ করেছেন, যারা যে কোনো সময় যদি 1 মাসের জন্য যুদ্ধ করে আসেন, তাদের পুরো পরিবারকে আজীবন সেই সম্মানটা দেয়া হয়। তারা সবসময় অ্যাডভান্স থাকেন, চাকরি ক্ষেত্রে হোক, কারণ এটি শব্দই আছে যে নন মানে ভেটারান, আপনার ফ্যামিলির কেউ ভেটারান কিনা, আপনি ভেটারান ছিলেন যারা মানে মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট থাকে। হ্যাঁ, সেটি আমি বলছি যে যারা হচ্ছে যুদ্ধ করেন দেশের জন্য, আমেরিকার যারা যুদ্ধ করেছেন দেশের জন্য, তাদের জন্য সব সময় সব জায়গায় তার পরিবারের জন্য এই সুযোগ সুবিধাটি একদম সাংবিধানিক ভাবে এক প্রতিষ্ঠিত। মানে এই জায়গাটাতে কেউ টাচ করতে পারে না, এই জায়গাটা কেউ পরিবর্তন করতে পারে না। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের এখন সরকার, রাইট, আমাদের বর্তমান সরকার। তাহলে কেন আমরা সেই স্থায়ী সমাধানটি করতে পারিনি? এইটা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আপনার আন্তরিকতার কারণ, ঠিক আছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের যে আন্তরিকতাগুলি অভাব ছিল সেটাই মূল কারণ। আর হচ্ছে আরেকটা বিষয় ছিল যে আমাদের যদি ওই প্রথম দিকে যদি আমরা এটাকে আপনার একবারে রুটলেস করে দিতাম, অর্থাৎ এর পরেই আপনার 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরেই যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা আল বদর আল শামস রাজাকার ছিল, তাদেরকে যদি একদমই আপনার বিচার ব্যবস্থার আওতায় এনে যদি এদিকে নির্মূল করে দেওয়া যেত, তাহলে কিন্তু সেটা হতো না। কারণ হচ্ছে আপনি জানেন যে 1971 আপনার 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর মাত্র 3.5 বছরের মাথায় কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সেই হত্যার পর থেকে এই যে যারা হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে পরবর্তী সরকার কিন্তু আপনি জানেন বিশ্বের বিভিন্ন এম্বাসিতে তাদেরকে কিন্তু সেটেল করা হয়েছিল, এবং বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ জায়গা ছিল সেই জায়গাগুলি কিন্তু তাদেরকে পদায়ন করা হয়েছিল। এবং এই সময়টা কিন্তু একদিনের না, সেই সময়টা হচ্ছে 75 সাল থেকে 1996 সাল পর্যন্ত। অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধ বিরোধী অংশটা ছিল, এই যে স্বাধীনতা বিরোধী অংশটা ছিল, ততদিনে অর্থাৎ এই যে 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত এই মাঝখানে 21 বছরে কিন্তু তারা অলরেডি সেটেল হয়ে গেছে। অর্থাৎ যে কোনো দপ্তরে আপনার সেটা মনে করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গেল, সেখানে একজন যে 21 বছর আগে ঢুকছে 15 বছর পরে সে কি হয়ে গেছে, ডিরেক্টর হয়ে গেছে। অর্থাৎ সে কিন্তু ওখানে ডিসিশন মেকার হয়ে গেছে। যে লোকটা হচ্ছে আপনার অ্যাডমিন ক্যাডারে ঢুকছে আপনার 21 বছর পর, সে কিন্তু যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব হয়ে গেছে, সে কিন্তু আপনার ডিসিশন মেকার হয়ে গেছে। অর্থাৎ এই যে সময়টা আছে, এই সময়টাতে আপনার কি করছে তারা, এই আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সুযোগ সুবিধাটা দিয়েছিল সেটাকে তারা কি দেয় নাই, বরং বঞ্চিত করেছে। এর প্রেক্ষাপটেই বলতে হয় যে আমাদের কোটা ব্যবস্থা কিন্তু সর্বপ্রথম 1972 সালে 5ই সেপ্টেম্বর প্রবর্তন করা হয়েছিল। অর্থাৎ আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যখন সংবিধান আপনার কার্যকর হয় নাই, গৃহীত হয় নাই, তার পূর্বেই কিন্তু আমাদের কোটা ব্যবস্থা, এটা অনেকেই জানে না, ঠিক আছে। অর্থাৎ আমাদের দেশে সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল 4 নভেম্বর 1972 সালে, এবং সেটা কার্যকর হয়েছিল 16 ডিসেম্বর 1972 সালে। আর আমাদের যে কোটা ব্যবস্থা ছিল সেই কোটা ব্যবস্থা হচ্ছে 1972 সালে 5ই সেপ্টেম্বর। তার মানে হচ্ছে আপনি দেখেন 3 থেকে 4 মাস পূর্বে, কিসের, সংবিধান গৃহীত হওয়ার পূর্বে এই কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, ঠিক আছে। তাহলে সংবিধানের পূর্বে কোটা ব্যবস্থা থাকলেও মাত্র আপনার 1972 বঙ্গবন্ধু সরকার 1320 জন বীর মুক্তিযোদ্ধাকে ক্যাডার এবং নন ক্যাডার চাকরি দিয়েছিল 1973 সালে। এই হচ্ছে মুক্তিযোদ্ধাদের জীবদ্দশায় তাদের সুযোগ সুবিধা। এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পর 75 সালের পর এই যে মাঝখানে 96 বছর ছিল, এই যে আমি বললাম যে 73 সালে মাত্র 1320 জন বা এদিক সেদিক 1-2 জন হতে পারে, এই যে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদেরকে কি করলো, এই যে 21 বছরে ব্যাপক হারে হয়রানি, আপনার
পদোন্নতি বঞ্চিত। কেন? তারা বীর মুক্তিযোদ্ধা ছিল, তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। মুক্তিযোদ্ধাদেরকে তখন আর চাকরি তো দেয়ই না, বরং হচ্ছে যারা পেয়েছিল তাদেরকে জোর করে আপনার ইমেচিওর আপনার রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল, বা জোর করে অবসরে পাঠিয়ে দেওয়া হলো। এবং পূর্বে যারা সেনাবাহিনী বা বিভিন্ন চাকরিরত ছিল বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে কিন্তু আপনার শত শত গণহারে চাকরিচ্যুত করা হয়েছে। অর্থাৎ এই যে 21 বছরে 71 সাল থেকে 75 সালের আগ পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে যে সকল সুযোগ সুবিধা প্রবর্তন করা হয়েছিল, কেন করা হয়েছিল? সেটা হচ্ছে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে এই যে যোদ্ধারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, আপনি জানেন। কারণ হচ্ছে কেউ হয়তোবা হাত হারিয়েছিল, কেউ পা হারিয়েছিল, কেউ নাক হারিয়েছিল, কেউ কান হারিয়েছিল, অথবা যে যুদ্ধে গিয়েছিল, ঠিক আছে, তার পরিবারের হয়তোবা তার কোনো মেয়ে বা তার কোনো বোন দূষিত হয়েছিল, তার হয়তোবা ওয়াইফ দূষিত হয়েছিল, ঠিক এই অবস্থা। আবার কোনো মা কিন্তু তার সন্তানকে হারিয়েছিল যুদ্ধে যাওয়ার কারণে, তার স্ত্রী তার হাজবেন্ডকে হারিয়েছিল, জীবনকে বাজি রেখে দেশের জন্য তারা লড়েছেন। আর এটি সবচেয়ে বড়, ওই সময় তার জীবনকে বাজি দিয়েছেন, রাইট? তারা যুদ্ধের মাঠে গেছেন, জীবনকে একদম ভাগ্য ভালো দেখে ফেরত এসেছেন, নিশ্চিত মৃত্যু জেনে তারা যুদ্ধে গিয়েছেন, নিশ্চিত মৃত্যু জেনে। জি বলুন। আরেকটি বিষয় আমি অবস্থা আছে, হ্যাঁ, এই অবস্থায় আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি যেমনটি বলছিলেন যে নীতি নির্ধারণী কিংবা সিদ্ধান্ত পর্যায়েও আন্দোলনও আমরা দেখছি যে সাধারণ ছাত্রছাত্রীরা কিছু আন্দোলনও করছে, সেই প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধার সন্তানেরা যারা আছেন তাদের কাছে বার্তাটি পৌঁছে দেয় ইতিবাচক ভাবে যে দেশের জন্য যারা কাজ করেছেন তাদের সন্তানদের এই অধিকার, সেটি তো সাংবিধানিক ভাবে স্বীকৃতি হওয়া উচিত। কি করবেন আপনারা এই প্রেক্ষাপটে? না, সেটা তো অবশ্যই, এইগুলো তো না, এটা তো সাংবিধানিক স্বীকৃতি দেওয়া আছে, আপনি জানেন কিনা জানি না। সেটা হচ্ছে যে আপনার কোটা ব্যবস্থা, আমি এই কারণে নিয়ে আসছিলাম যে 1972 সালে 5ই সেপ্টেম্বর কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, অর্থাৎ সংবিধান গৃহীত হওয়ার পূর্বেই কিন্তু কোটা ব্যবস্থা প্রবর্তন হয়েছে। তাহলে সংবিধান গৃহীত হইল কবে? 4 নভেম্বর 1972 গণপরিষদে খসড়া সংবিধান গৃহীত হইল, এবং 16 ডিসেম্বর 1972 সালে এই সংবিধান কি হইল? কার্যকর হইল। আর আমার কোটা কত? 72 সালের 5ই সেপ্টেম্বর। এবং যখন সংবিধান কার্যকর হয়েছে তখন কিন্তু সংবিধানের 150 অনুচ্ছেদ, অর্থাৎ চতুর্থ তফসিলের 150 অনুচ্ছেদের 150-এর 3 অনুচ্ছেদে কিন্তু সেটাকে কি করেছে? আপনার সমর্থন করেছে। এটা আমি একটু আপনার সবার উদ্দেশ্যে জানিয়ে দেওয়া ভালো। সেটা হচ্ছে সংবিধানের 150-এর 3 যেটা ধারাবাহিকতা রক্ষা ও অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। দেখেন, আমি একটু সবার উদ্দেশ্যে এটা জানিয়ে রাখা ভালো যে এই কোটা ব্যবস্থাকে সাংবিধানিকভাবে কি করা হয়েছিল? সমর্থন করা হয়েছিল। দেখেন, 3-এ যেটা বলছে যে 1971 সালের 26শে মার্চ হইতে এই সংবিধান প্রবর্তনের তারিখের মধ্যে প্রণীত বলিয়া বিবেচিত সকল আইন, স্বাধীনতার ঘোষণাপত্র বা যে কোনো আইন হইতে আহরিত বলিয়া বিবেচিত কর্তৃত্বের অধীন অনুরূপ মেয়াদের মধ্যে প্রযুক্ত সকল ক্ষমতা বা কৃত সকল কার্য এত দ্বারা অনুমোদিত ও সমর্থিত হইল, এবং তাহা আইন অনুযায়ী যথার্থভাবে প্রণীত, প্রযুক্ত ও কৃত হইয়াছে বলিয়া ঘোষিত হইল। তাহলে দেখেন, এখানে কিন্তু এখন অনেকেই বলে যে এখানে আসলে কোনো কিছু নাই। হ্যাঁ, এটা আছে ইনডিরেক্টলি, অনেক ভিতরেই একটা নিখুঁত আছে। সংবিধান তো একটা দেশের রাষ্ট্রের দর্পণ বা আয়না। এখন রাষ্ট্র কিভাবে চলবে আপনি নিশ্চয়ই জানেন যে নিউজিল্যান্ড বা সৌদি আরব কিন্তু সংবিধানই নাই, এবং ইংল্যান্ডে কিন্তু একটা এই কাস্টমস বা প্রথার মাধ্যমেই আপনার কি হয়, এই রাষ্ট্র চলে। আমাদের মতো এত বড় সংবিধান নেই, ভারতের মতো এত বড় সংবিধান নেই। ভারতের সংবিধানই কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সংবিধান, এবং অনেক দেশ কিন্তু সেই সংবিধান ছাড়াই এই কাস্টমস বা চিরায়ত প্রথা দ্বারা পরিচালিত হয়, এবং আমেরিকার সংবিধান কিন্তু বিশ্বের সবচেয়ে একটা ছোট সংবিধান। ঠিক আছে, তাহলে সংবিধান কিন্তু সমর্থন করেছে। কিন্তু এই যে বললাম, এই যে মাঝখানের 21 বছর মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তিটা ছিল, গোলাম আজম বা হচ্ছে আপনার এই যে আলী হাসান মুজাহিদ, তারা হচ্ছে আপনার এমপি হইলো, মন্ত্রী হইলো, এবং ওই সময়টা যারা স্বাধীনতা বিরোধী ছিল, নেটিভ কোলাবরেটর ছিল, তাদের মতাদর্শে বিশ্বাসী লোক ছিল, তাদেরকে কি করলো? সকল চাকরিতে পদায়িত করা হইলো। যেই মানুষটা আমার বাবার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছে সেই মানুষটা চাকরিতে প্রতিষ্ঠিত, সেই মানুষটা নিয়োগ বোর্ডের প্রধান। ঠিক এই যে
পরবর্তী সময়ে আমি বা আমার ভাই বা আমার পরিবারের অন্য কোনো সদস্য যখন চাকরিতে গেল, ভাইবাতে গেল, তখন আলটিমেটলি খুব কৌশলে নিখুঁতভাবে তাদেরকে কি করলো, প্রিলি রিটেন ভাইবা পাস করার পরেও তাদেরকে ফেল করিয়ে দেওয়া হলো, অথবা বললো না যোগ্য না সে। ঠিক আছে, তখন কি করলো, এই যে যেটাকে তথাকথিত মেধা বলা হয়, ঠিক আছে, আমি এটাকে আসলে কখনো মেধা বলে আমার কাছে কোনো শব্দ নাই, এটাকে অপশব্দ মনে হয়, কারণ গভর্নমেন্টের কোনো সার্কুলার বা পরিপত্র বলা হয় নাই যে এই মানুষটা মেধাবী, তার জিপিএ এত থাকলে তাকে মেধাবী বলা হবে, 1 ঘন্টায় এত পাতা মুখস্থ করলে তাকে মেধাবী বলা হবে, আপনার এই এতদিন পর্যন্ত স্মরণ শক্তি থাকলে তাকে মেধাবী বলা হবে। ঠিক আছে, তো এই যে তথাকথিত মেধাবীরা কি করলো, আমাদেরকে নিয়োগ দিল না, আমাদেরকে বঞ্চিত করছে। অর্থাৎ এই কারণেই কিন্তু এখন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা পরিবার অসচ্ছল, না হলে কখনোই অসচ্ছল থাকতো না, কারণ গভর্নমেন্ট কিন্তু ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমার কাছে সর্বোচ্চ পরিমাণে সকল নোটিফিকেশন গুলি আছে, এবং বিশেষ করে বাংলাদেশ সরকারের বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা সরকার আপনার বিভিন্ন সময় এসে 96 সালে এসে কিন্তু ব্যাপক আপনার মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে কাজ করেছে। কিন্তু ওই যে মাঝখানের 21 বছরের প্রশাসক কিন্তু তখন সেটেল হওয়ার কারণে সরকার আওয়ামী লীগের ছিল, কিন্তু প্রশাসক ছিল ওই যে আপনার মুক্তিযুদ্ধ বিরোধী, তখন আমাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। এবং তখনই কি করলো মাননীয় প্রধানমন্ত্রী 1997 সালে 17 মার্চ ওই যে কোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের জন্য ছিল সেটা সন্তান পর্যন্ত বর্ধিত করলেন, যে মুক্তিযোদ্ধা না পাওয়া গেলে সন্তানকে নিতে হবে। ঠিক আছে, এবং যখন 97 সালে এটা দিল, দেওয়ার পরে আপনার এই 97, 98, 99, 2000, 2001 এই 8 বছরে মুক্তিযোদ্ধা কোটা কার্যকরের জন্য তখনকার আমাদের মিনিস্ট্রি ছিল না, তখন এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা ডিপার্টমেন্ট ছিল, শুধু এই মুক্তিযোদ্ধা পরিবারটা তাদের অধীনে ছিল। ওই সময়টা 10 থেকে 12টার মতো পরিপত্র জারি করছে বিভিন্ন সময়ে, এই পরিপত্র আমার কাছে এই সাথেই আছে। তো এইগুলির মূল বিষয়টাই ছিল যে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে কোনো অবস্থাতেই মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হচ্ছে না, এতে এই মুক্তিযোদ্ধা সন্তানরা বঞ্চিত হচ্ছে, তাদের হক আদায় হচ্ছে না, এবং তারা বঞ্চিত হয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে যাচ্ছে, এতে রাষ্ট্রের অর্থ এবং সময় অপচয় হচ্ছে। তাই এই মুক্তিযোদ্ধা কোটা যথাযথভাবে কার্যকরের জন্য অনুরোধ করা যাচ্ছে, এবং 3 মাস 6 মাস পর পর এই যে মুক্তিযোদ্ধা কোটা কতটুকু কার্যকর হয়েছে সেটা এই প্রধানমন্ত্রী কার্যালয়ের যে দপ্তর আছে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এই সবগুলি পরিপত্রের মূল বিষয় ছিল এরকম। এবং যদি কোটায় লোক না পাওয়া যায় তাহলে এই পদগুলি কি করতে হবে, খালি রাখতে হবে, এবং খালি পদগুলি পরবর্তী 6 মাসের ভিতরে একটা বিশেষ নিয়োগের মাধ্যমে নিয়োগ দিতে হবে। ঠিক আছে, কিন্তু নিয়োগ দিতে হবে কারণ হচ্ছে উনি সংরক্ষণ করে দিয়েছিলেন, কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জানতেন যে এই যে কোটা ব্যবস্থা যদি সংরক্ষণ না করা হয়, অর্থাৎ যারা প্রয়োগ করে থাকেন আপনার এই যে যারা প্রশাসক বিরোধী, আমি যেটা বারবার বলছি, এই 21 বছরের প্রশাসক তারা আমাদেরকে ভাইবা যাওয়ার পরে ফেল করায় দিত। ঠিক আছে, আপনি প্রিলি পাস করছেন, রিটেন পাস করছেন, ভাইবা আপনার দিয়েছেন, তখন দেখা যাচ্ছে যে আপনারা মার্কস কম দিয়ে বা বিভিন্ন অজুহাতে ফেল করায় দিত। ফেল করায় দিয়ে কি করতো, ওই যে জেনারেলদের নিয়ে দিত, অথবা ভাইবার মার্কস দিত না, ভাইবার মার্কস তো আর প্রকাশ করে না, দেখা যায় না, তখন হচ্ছে জেনারেল থেকে নিয়ে নিত, ওই তাদের লোক নিয়ে নিত। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কি করলেন, সংরক্ষণ করে দিলেন। কিন্তু দেখেন যে 2002 সালে আবার যখন সেই জোট সরকার ক্ষমতায় আসলো, তারা কি করলো, এই যে পূর্বের যে পরিপত্রগুলি ছিল, এই যে সংরক্ষিত রাখার যে বিধানগুলি ছিল, ঠিক আছে, বাতিল করে আপনার কি বললো, কততম বিসিএস থেকে, সেটা হচ্ছে আপনার 21তম বিসিএস থেকেই বললো যে যদি এই যে মুক্তিযোদ্ধা কোটায় যদি লোক না পাওয়া যায় তাহলে মেধা তালিকা থেকে নিতে হবে। এই আরেকটা রমরমা ব্যবসা শুরু হইলো, অর্থাৎ যে 21তম বিসিএস থেকে শুরু হইলো, তখন আপনার এই যে আমাদের এক হচ্ছে মাঝখানের 21 বছর মুক্তিযোদ্ধা পরিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইলো, তারা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আপনার সাংস্কৃতিক সকল দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হইলো, এবং তাদের সন্তানদের ওই সময়টাতে তেমন পড়াশোনা করাইতে পারে নাই। এবং যারা একটু এডুকেটেড ছিল এবং 1-2 জন সন্তানকে যাদেরকে পড়াশোনা করাতে পেরেছিল, তারা যখন এই যে মাঝখানের আপনার 96 এর পরে যখন চাকরিতে ভাইবাতে গেল, বা 2002 এর পরে যখন ভাইবাতে গেল, তখন কি করলো, তাদেরকে আর নিয়োগ দেওয়া হলো না। কেন? বলছে যোগ্য পাওয়া যায় নাই। তখন ওই যে পরিপত্র সংশোধন করে ফেললো যে যোগ্য লোক না পাওয়া গেলে মেধা থেকে নিতে হবে। এই যে তথাকথিত মেধার নামে মুক্তিযোদ্ধা পরিবারকে আবার 6 থেকে 7 বছর, অর্থাৎ
2002 থেকে আপনার 6 পর্যন্ত জোট সরকার ক্ষমতায় ছিল এবং 2006 থেকে এই তত্ত্বাবধায়ক ফখরুদ্দিন সরকার ক্ষমতায় ছিল। এই 8 বছর কিন্তু আবার মুক্তিযোদ্ধা পরিবার কি করলো, বঞ্চিত হইলো। এবং এখানে অনেকগুলি ঘটনা আছে, পেপার পত্রিকা আপনি দেখে থাকবেন যে ওই সময় ভাইবা দিতে গিয়েছিল অনেক মুক্তিযোদ্ধার সন্তান, তাদেরকে এই যে আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী আছেন, যেহেতু তখন মন্ত্রণালয় ছিল না, সেই মন্ত্রণালয়ের না থাকায় তখনকার সনদগুলি স্বাক্ষর করতেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ওনার প্রতি স্বাক্ষরিত কিছু সনদ ছিল এবং অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী তখনকার সংসদের চেয়ারম্যান ছিলেন, ওনার স্বাক্ষরিত সনদ। এই স্বাক্ষরিত সনদগুলি যখন 2002 সালের পরে অর্থাৎ এই জোট সরকার আমলে পিএইচসি বোর্ডে ঢোকা হতো, তখন এই সার্টিফিকেট গুলো অনেক সময় ছিঁড়ে ফেলা হইতো, ফেলে দেওয়া হইতো। আমি দেখাইতে পারবো আপনার, এখানে অনেকেই আছে, যেমন 23তম বিসিএস এ 12 জনকে চাকরি দেওয়া হয় নাই। কেন? মুক্তিযোদ্ধার সন্তান। তার পরবর্তীতে তারা মামলা করেছিল 2009 সালে। আমি সেই প্রেক্ষাপটে, এবং আপনি খুব সুন্দর সুন্দর ঘটনাগুলো তুলে ধরছিলেন, এই প্রেক্ষাপটে আপনাদের মুক্তিযোদ্ধার সন্তানরা একত্র হয়ে কি করতে পারেন উপসংহারে যদি বলতেন, আমি একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। আচ্ছা আচ্ছা, আমরা তো একত্রিত হয়ে আছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আসলে আদর্শ এক, ঠিক আছে। সংগঠন আপনি জানেন যে বিভিন্ন সংগঠন আছে, সেটা থাকবে, যেমন হচ্ছে এই যে মামলার রায় আনার পরে মোটামুটি সবার সাথে কিন্তু আমাদের যোগাযোগ হচ্ছে এবং সবাই নিয়ে আমরা বসতে যাচ্ছি, খুব শীঘ্রই চা খাবো, আমরা একত্রিত, ঠিক আছে। কিছু বিচ্ছিন্ন থাকবে, এটা হচ্ছে নিজের ঘরেই তো 2 ভাই 2 ধরনের থাকে, কিন্তু অন্য জনের সাথে যখন ঝগড়া হয় তখন কিন্তু আমরা এক হয়ে যাই, ঠিক আছে। এটা কোনো বড় ব্যাপার না, এটা আমরা একত্রিত হয়ে যাব, আমরা একত্রিত আছি, একত্রিত হয়ে যাব কি, আমরা সবার সাথে আমার বিশেষ করে যোগাযোগ আছে, ঠিক আছে। এটা আসলে কোনো সমস্যা না। আর আরেকটা বিষয় যেটা বলে রাখি, রিট সম্পর্কে আপনি যেটা শুনেছিলেন, এই কথাটা আসলে বলা হয় নাই, যে আপনি জানেন যে 2018 সালে 14 অক্টোবর কোটা বাতিলের পর থেকে আমরা কিন্তু আন্দোলন করে যাচ্ছি। হ্যাঁ, আমরা হচ্ছে রাস্তাঘাট বিভিন্ন জায়গা কিন্তু ব্লক করতে পারি না, কারণ আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান, এটা গভর্নমেন্টের উপরে যাবে, সরকারও আমাদের, এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এবং দেশের উপর আমাদের কিছু দায়বদ্ধতা আছে, যে মানুষকে কষ্ট না দেওয়া, রাস্তাঘাটে বিশৃঙ্খলতা সৃষ্টি না করা, সেটা কিন্তু আমরা করি না। আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। পরে আমাদের মনে হলো যে না, এটা তো আদালতের একটা সেটেল বিষয় ছিল। এটা আপনাকে বলে রাখা ভালো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 2012 সালে বীর মুক্তিযোদ্ধাদের বয়স সংক্রান্ত একটা মামলা হয়েছিল। সেই বয়স সংক্রান্ত মামলাতে আপনার তাদের 2 বছর বয়স বাড়িয়েছিল, বাড়ানোর পরবর্তীতে গভর্নমেন্ট আপিল করার পরে 1 বছর করে আর কি, অর্থাৎ জেনারেলদের জন্য যেখানে 59 থাকবে, বীর মুক্তিযোদ্ধাদের জন্য 60 থাকবে, ঠিক আছে। ওই মামলাতে আপনার হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা সংক্রান্ত একটা রায় ছিল, ঠিক আছে। ওই রায়ে আপনাকে একটু বলে রাখা ভালো, কারণ হচ্ছে এই লাইভটা সবাই দেখছে এবং সবাই দেখবে, যে আপনার 7টা অবজারভেশনের ডাইরেকশন ছিল, ঠিক আছে। এটা আমি একটু পড়ে নিচ্ছি, দেখেন একটু আপনি শুনেন, যে 30% কোটা রিজার্ভ ফর দ্য চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স শ্যাল বি ফলোড স্ট্রিক্টলি। এই যে 30% কোটা রিজার্ভ ফর দ্য চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার্স শ্যাল বি ফলোড স্ট্রিক্টলি as possible, and the concerned department will take all necessary steps to fill up the same with the children of freedom fighters, and in case if the quota cannot be filled up, the concerned post be kept vacant as directed to of this court writ petition number। আরেকটা আছে, ঠিক আছে, আরেকটা রিট পিটিশন এটা বলেছিল। এবং যখন গভর্নমেন্ট এটা হচ্ছে যখন আপিলে গেল, আপিলে গিয়া তখন হচ্ছে এই রায়টাই কি করলো, বহাল রাখলেন আপিল বিভাগ। 2013 সালে এইটা আপিলে গেল, আপিলে যাওয়ার পরে সেই রায়টা কিন্তু যে 30% কোটা কি করলেন, বহাল রাখলেন। তাহলে দেখেন, যখন সুপ্রিম কোর্ট একটা বিষয় সেটেল করে দিচ্ছে, সেই সেটেল বিষয়টা কিন্তু একটা আপনার এই জামাত শিবির বা হচ্ছে জামাত শিবিরের প্যাট্রোনাইজেশনে কিছু কোমলমতি বা সাধারণ শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, এবং 2018 সালে এক পর্যায়ে কোটা বাতিল হলো, ঠিক আছে। এই যে বাতিল কিভাবে করে, এটার জন্য পার্লামেন্টে যাওয়ার দরকার ছিল, কারণ সুপ্রিম কোর্ট তো একটা সেটেল বিষয়, ঠিক আছে। এটা তো কোনো সচিব বা হচ্ছে কোনো দপ্তর প্রধান একটা নোটিফিকেশন বা সার্কুলার জারি করে এই কোটা ব্যবস্থা বাতিল করার সুযোগ নাই, ঠিক আছে। এক হচ্ছে কোটা ব্যবস্থা সংবিধান গৃহীত হইবার পূর্বেই আপনার চালু হয়েছিল, দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্ট এটা সেটেল বিষয়, তাহলে কোটা বাতিল করে কিভাবে, এই বিষয়টা নিয়ে আমি 2021 সালে একটা মামলা করেছিলাম, যে এইটা যে আপনার কোটা বাতিল করেছে এটা সংবিধানের সাথেও সাংঘর্ষিক, এবং এই যে রিট পিটিশন আছে, যেটা সুপ্রিম কোর্ট সেটেল বিষয় আছে, সেইটার সাথেও অবমাননা, ঠিক আছে। তখন আমি এটা মামলা করেছিলাম, রিট পিটিশন দায়ের করেছিলাম, এবং 2021 সালেই আপনার মহামান্য হাইকোর্ট এটাকে রুল জারি করেছিল, ঠিক আছে। রুল জারি করার পরে এই যে দীর্ঘ শুনানির পর
আমাদের যুক্তি উপস্থাপন, রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন, দীর্ঘ শুনানির পর গত 5 জুন আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক রায় দিয়েছে মহামান্য হাইকোর্টের একটা দ্বৈত ব্রেঞ্চ, ঠিক আছে। সেইখানে এই যে রুলটা দিয়েছিল সেই রুল কিন্তু তারা অ্যাবসলিউট করে দিয়েছে। অর্থাৎ এই যে নবম থেকে 13তম গ্রেডে যে কোটা ব্যবস্থা বাতিল করেছিল, এই আপনার রুল অ্যাবসলিউটের মাধ্যমে এই যে 30% মুক্তিযোদ্ধা কোটা আছে সেটা পুনর্বহাল হয়ে গেল। অর্থাৎ এই যে আপনার কোটা বাতিলের পূর্বে মুক্তিযোদ্ধা কোটা যেভাবে ছিল ঠিক ওভাবেই আপনার ফিরে আসলো। এটা কার রুল? এটা হচ্ছে হাইকোর্ট বলে দিয়েছেন। এটা আমরা যুক্তি উপস্থাপন করেছি, এটা হাইকোর্ট সকল কিছু দেখে, সংবিধান দেখে আর আপনার এটা বিচার বিশ্লেষণ করে আমাদের পক্ষে রায় দিয়েছেন। এতে হচ্ছে কোটা ব্যবস্থা পুনর্বহাল হইলো এবং এতে আর কোটা ব্যবস্থা কার্যকরের কোনো বাধা প্রতিবন্ধ রইল না। কারণ হচ্ছে এটা তো সুপ্রিম কোর্টের সেটেল বিষয় এবং সংবিধান স্বীকৃত। তাহলে এইটা নিয়ে গুজব ছড়ানো, এবং আপনি জেনে থাকবেন যে সামাজিক সবচেয়ে দুঃখজনক এবং লজ্জাস্কর যে বিষয়টা হচ্ছে যে দেখেন আমরা আন্দোলন করেছি, আমরা এগ্রিপ্ট হয়েছি, আমার মনে হয়েছে এগ্রিপ্ট হয়েছে, আমরা আন্দোলন করেছি। আমার এখানে সবচেয়ে বেশি একটা খারাপ লাগার বিষয় হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা পরিবারের যে মুক্তিযুদ্ধ এখানে কোটা ব্যবস্থাকে দুইটা ভাগ করেছেন। আপনি দেখেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী আপনার বাতিল করেছে এবং শুধু একদম নিম্ন শ্রেণীর জন্য যেটাকে ক্লারিক্যাল জব বলা হয় সেই জায়গাগুলিতে আমাদেরকে রেখেছে। আমরা মনে করি এই কোটা ব্যবস্থার মাধ্যমে পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধা পরিবারকে অপমান অপদস্থ করেছে শ্রেণীবিন্যাস করে। এখন রাষ্ট্র যদি মনে করে থাকে না কোটা ব্যবস্থা দেওয়ার দরকার নাই, সুযোগ সুবিধা দেওয়ার দরকার নাই, এটা জনগণের যে প্রশ্নটা যে মুক্তিযোদ্ধারা কি কোনো কিছু পাওয়ার জন্য যুদ্ধ করেছে, ভাতা পাওয়ার জন্য যুদ্ধ করেছে, আর কোটার জন্য যুদ্ধ করেছে? নো, কোনো কিছুর জন্য যুদ্ধ করে নাই। কিন্তু এটা ইন্টারন্যাশনাল একটা নিয়মই আছে। আপনি যেটা বললেন যে ওখানে একটা ভেটারান, যে একটা ওয়ার ভেটারান একটা ডিপার্টমেন্ট আছে, তারা ওই পরিবারের কল্যাণার্থে তাদের চিকিৎসা, তাদের খাদ্য, তাদের বস্ত্র, তাদের ভাতা, তাদের আপনার রেশন সবকিছু করে থাকে। কিন্তু এটা শুধু নট অনলি আপনার আমেরিকা না, এটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং কোটা ব্যবস্থাও কিন্তু আছে। কিন্তু আমার কথা হচ্ছে আমি ওইখানেও যাব না, আমি ওয়ার্ল্ড ওয়াইডে যাব না। রাষ্ট্র যদি মনে করে যে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে কোনো কিছু দেওয়ার দরকার নাই, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারকে শ্রেণীবিন্যাস করে, আন্ডারমাইন করে চতুর্থ শ্রেণীর কোটা রাখার কোনো সুযোগ নাই। আমরা সেটা বলেছিলাম, আমি জনপ্রশাসন প্রতিমন্ত্রীকেও বলেছিলাম যে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবার প্রতিনিধি হিসেবে আপনার কাছে আসছি, আপনার যদি মনে হয় যে কোটা ব্যবস্থা বেশি হয়ে গেছে বা এটা দেওয়া যাবে না, দরকার নাই, আমাদের এটা আপত্তি না, আমি এটার জন্য আসি নাই। আপনি যদি শ্রেণীবিন্যাস করে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য চতুর্থ শ্রেণীতে কোটা রেখেছেন, আল্লাহর দোহাই লাগে আপনি এটুকু বাতিল করেন, আমরা কোটা ব্যবস্থা চাই না। এবং এইখানেও কিন্তু সামান্য পরিমাণে কার্যকারিতা নাই, এটা আসলে সময় স্বল্পতার কারণে বলা যাচ্ছে না। তাহলে সুপ্রিম কোর্টের সেটেল বিষয় তারা কিভাবে বাতিল করে? এটাই তো তারা রাষ্ট্র অন্যায় করেছে। এবং ব্যাখ্যা করেছেন ওয়াহিদুল ইসলাম তুষার, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে কি কারণে, এবং আপনার কথাটি খুবই মূল্যবান যে কেন শুধু চতুর্থ শ্রেণীর জন্য রাখা হবে। শ্রেণী বিন্যাস করাটা এটি খুবই আপত্তিকর, খুবই অবমাননাকর, খুবই আমি বলবো যে অসম্মানজনক যারা আমরা মুক্তিযোদ্ধার পরিবারের। আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, ভবিষ্যতে আপনাকে আরো পাবো এবং আমরা চাই যে আপনার যে কোনো আন্দোলনে সবসময় আমরা পাশে থাকব এবং সমর্থন জানিয়ে থাকব। কারণ বাংলাদেশ কিংবা পতাকা, সেটির সাথে মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের সবার যে আত্মত্যাগ সেটি জড়িয়ে আছে, এটি কিন্তু স্বীকার করতেই হবে। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন বলি আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশ, আমাদের লাল সবুজ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং একই সাথে দর্শক